শিল্পকলা চর্চা করেন, যে খাতেই করেন, তাদেরও রেসপন্সিবল হওয়ার প্রয়োজন আছে। সেটা কীরকম? আমরা জানি জুলাইতে একটা বড় গণহত্যা হয়েছে। এটা এমন না যে জাস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, নো, একটা ম্যাস কিলিং হয়েছে। এবং যদি জনতা বিজয়ী না হতো, সিপাহী এবং জনতা তারা যদি বিজয়ী না হতো, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, জেলে থাকতাম। সচিব সাহেব এবং সবাইকে আমাকে বরণ করে নেওয়ার জন্যে আমি যে কথাটা এখানে বলতে চাই যে মানে আমি একা তো কিছু করার সম্ভব না। আমাকে যা কিছু করতে পারতে হবে ওনাদেরকে নিয়ে, ওনাদের কালেকটিভ ইনপুট নিয়ে। তবে আমি এটুকু বলতে পারি যে আমরা সবাই জানি, এটা লুকাবার কোনো কিছু নাই, যে সংস্কৃতি মন্ত্রণালয় একটি অবহেলিত মন্ত্রণালয়। এখানে বাজেট কম থাকে। এখন আমি যে কাজটা কিন্তু আমার অ্যাডভান্টেজ হচ্ছে আমি পাচ্ছি একটা ব্রিলিয়ান্ট টিম। আপনাদের পাশাপাশি আপনি দেখেন বাংলা একাডেমিতে আছে মোহাম্মদ আজম, হি ইজ গ্রেট, আমি তার কাজ সম্বন্ধে জানি। নজরুল ইনস্টিটিউটে আছেন শিবলি ভাইকে আমাদের ছোটোবেলা হিরো ছিল সে, তার গান ছিল আমাদের সবার প্রিয়। এছাড়া আমরা জানি যে শিল্পকলা একাডেমিতে আমরা পেয়েছি সৈয়দ জামিল আহমেদকে। আমি সবসময় বলি যে মানে বাংলাদেশের ইতিহাসে থিয়েটার চর্চার জামিল আহমেদ একদিকে এক পাল্লায়, বাকি সবাই আরেক পাল্লায়। এতে অন্যরা ছোটো বোধ করবেন না, কারণ জামিল আহমেদ আসলেই অনেক বড়। এবং গ্রন্থকেন্দ্রে আছেন আফসানা আপা, শি ইজ এ গ্রেট রাইটার। সো আমার শক্তির জায়গাটা হচ্ছে আই হ্যাভ এ গ্রেট টিম উইথ মি। এবং আমি একা, আই এম নট দ্য স্টার, দে আর দ্য রিয়াল স্টার্স। আমি আমার পরিকল্পনার মধ্যে যেটা বলতে চাই, যেটা আমি ভাবছি গত কিছুদিন ধরে, যে প্রথমে আমি আমার মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে আমি রিয়াল সিচুয়েশনটা জানতে চাইব, যে আমাদের ফান্ডিংয়ের অবস্থাটা কী, এই ফান্ডিংয়ের মধ্যে কী পরিমাণ অর্থ খরচ হয় বেতনে, কী পরিমাণ উন্নয়ন প্রকল্পে, কী পরিমাণ প্রশিক্ষণে, এটা জানার চেষ্টা করার পরে এবার আমি এরপর একটা মিটিং করব হচ্ছে যে একাডেমিগুলো হেড করছেন যারা, তাদেরকে নিয়ে। এবং পাশাপাশি সেই মিটিংয়ে আমি চেষ্টা করব ইম্পর্টেন্ট কিছু স্টেক হোল্ডারকে রাখতে, সাহিত্য, সংস্কৃতি, ফিল্ম। যদিও ফিল্মকে আমরা একটু মানে না ঘরকা না খাটকা অবস্থা আছে, কিন্তু আমি এখানে সংস্কৃতি আমি মনে করি যে ফিল্মের দিকে আমাদের নজর দিতে হবে। কারণ আমরা যে নতুন বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণ করতে চাই, সেই ন্যারেটিভ ফিল্ম ছাড়া নির্মাণ করা ইজ ইম্পসিবল। আর ফিল্ম হচ্ছে কালচারাল ন্যারেটিভ নির্মাণের একটা ভেরি স্ট্রং টুল। তো আমি ওই মিটিংয়ে বসে ওনাদের সবার পরামর্শ নিব, ইনক্লুডিং ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স। এবং তারপর ওনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে প্ল্যান দিন যে 3 মাসে কি করতে পারি আমরা, মানে দৃশ্যযোগ্য পরিবর্তন কি। মানে আমরা অফিস করলাম, বাসায় গেলাম, বেতন নিলাম, সেটা না, ভিজিবল কি চেঞ্জ আমরা করতে পারবো 3 মাসে। এরপরে আরেকটা প্ল্যান দিতে বলবো যে 1 বছর, যে 1 বছর মেয়াদে আমরা কি পরিবর্তন ঘটাতে পারি, কি প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারি, যেই পরিবর্তনগুলো আমাদের সংস্কৃতি অঙ্গনে একটা মেজর ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন এই যে 1 বছর মেয়াদী যে পরিকল্পনা করব, সেখানে আমাদের স্বপ্ন থাকবে অনেক। ফলে আমরা দেখবো যে কিছু বাজেটে কুলাচ্ছে, কিছু কুলাচ্ছে না। আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছি আমার যোগ দেওয়ার আগেই, যে এই পরিকল্পনাগুলো নিয়ে আমি ওনাদের কাছে পেশ করব, ওনার কাছে প্রেজেন্ট করব। করার পরে উনি যদি মনে করে যে দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ নিডেড, উনি আমাকে আশ্বাস দিয়েছেন এবং আমি ওনাকে বিশ্বাস করি। হি ইজ এ ড্রিমার। এবং উনি বলেছেন যে পরিকল্পনা দেখার পরে আমার সঙ্গে উনি বসে তারপর উনি ওনার সিদ্ধান্তগুলো আমাকে জানাবেন, এবং আমার বিশ্বাস আমরা ওনার কাছ থেকে ফুল সাপোর্ট পাবো। ফলে এই হচ্ছে আমার আপাতত বলবার কথা। বাকিটা হচ্ছে আমি এখন সবার কথা শুনবো, বাট তার আগে বোধ হয় ওনাদেরকে যেতে হবে। আমরা কিছুদিন আগে দেখলাম উনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন, উনি অনলাইনের প্রোপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন, এছাড়া আর কিছুই নয়। আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। আমি গত 10 বছর সোশ্যাল মিডিয়ায় কী বলেছি সেটা দেখতে হবে। আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে 3টা পোস্ট বের করে কি লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সেই কথাগুলোও দেখতে হবে। ফলে আই ডোন্ট থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে। আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি, আমি মন্ত্রণালয়ে এসেছি কিছু কাজ করতে, অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো। আর ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018তেও চেষ্টা করেছিলাম,
বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে, এটা তো বলা যায় না ভাই, আমি তো ফ্র্যাঙ্ক মানুষ, আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না, আন্দোলন করছিলাম, কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে, হ্যাঁ আমি না, সবাই করছে বাংলাদেশের মানুষ। এবার তো আমরা সবাই অল আউটে গেছি, এর আগে অল আউটে যাইনি, কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারবো। এটা আমরা কোটা আন্দোলনের চেষ্টা করেছি, নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি, সব জায়গায় চেষ্টা করেছি, এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে, অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে, সেটা জেনে আমরা 16 জুলাই থেকে নেমে গেছি, রাইট। আর ফ্যাসিস্টের দোষর, হ্যাঁ বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে যারা বলছেন, কিন্তু আমি এমনই দোষর যে 2015 সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে, যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল। ওই লেখার কিছুদিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে অন রেকর্ড আছে এটা, তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল CIC আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না, আমাকে এবং তিশাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য। এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি, বিকজ আমার প্রয়োজন নেই সিম্প্যাথি নেওয়ার। আপনি আজকে ফ্যাসিস্টের দোষর কিনা বলাতে বললাম, সো দিস ইজ হোয়াট আই হ্যাড টু ফেস ইন 2015। আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী, সুতরাং আমাকে এই দায়িত্বটা দাও। নো, আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্ট বিরোধিতা করেছি আমার বিবেকের কারণে, আমার নিশ্চয়ই পদের জন্য না। এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্ম মেকার হিসাবে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ অ্যান আইডেন্টিটি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসাবে অভিনয় করাতে কি আপনার পারিবারিকভাবে আপনি কি কোনো মানে চাপ ছিল কিনা? না চাপ না, আপনি কি আত্মগ্লানিতে ভুগতেছেন না আসলে কাজটা ঠিক হয় না বা এরকম কিছু আপনার মধ্যে কি কোনো মানে আমার কি আত্মগ্লানি কেন হবে বুঝতে পারিনি, মানে হোয়াট হ্যাভ আই ডান, মানে আমি কি করেছি বলে আত্মগ্লানি হবে? যাক, আমি এই উস্কানিমূলক কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না। নর্মাল কোয়েশ্চেন থাকলে, এনি কোয়েশ্চেন ইউ ক্যান ওয়ান্ট টু আস্ক, লিডিং কোয়েশ্চেন আমাকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনি জানতে চান, আপনি যে প্রশ্ন করেছেন যে আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেখেন আমি উপদেষ্টা হওয়ার আগে আমি অনেক চিন্তা করেছি আমি দায়িত্ব নিব কি নিব না। আমি গতকাল সকাল পর্যন্ত না ছিলাম, তারপরে আমি হ্যাঁ বলেছি, বিকজ অ্যাজ আই সেড, এর আগেও বলেছি, আমি ইটস টেম্পটিং টু ওয়ার্ক উইথ মিস্টার ইউনুস, এবং তাকে আমি অনেক আগ থেকে তার সঙ্গে আমার কাজের সম্পর্ক আছে, আমি ওনার কাজ সম্বন্ধে জানি, এবং আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, এই সুযোগে যদি কিছু করা যায়, যে আমরা যখন চলে যাব তখন যদি আমরা বা দেশের মানুষ যদি বলে যে অ্যাটলিস্ট ওনার এই 2টা কাজ করে গেছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, যেটা বেনিফিট ফিউচার জেনারেশন ভোগ করছে, দেন আই বি রিয়েলি গ্ল্যাড, সেই কারণে আমি দায়িত্ব নিয়েছি। রিগার্ডিং ট্রোলস, দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার মতামত প্রকাশ করতে পারে, এটার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নাই। তবে ইন জেনারেল আমি যেটা বলতে পারি, 2013 সালের পরে আমি ছিলাম ছাগু, জামাতপন্থী। আওয়ামী লীগের যতগুলো পেজ ছিল তারা আমাকে বলতো ছাগু এবং জামাতপন্থী, কারণ 2014 সালে আমি একটা লেখা লিখেছিলাম, এই চেতনালয়ে আমরা কি করিব। সেখানে বলেছিলাম যে আমি সংস্কৃতি করতে গিয়ে দেখলাম যে সবে বরাতা ঈদ নিয়ে কথা বলা যাবে না, কিন্তু পূজায় যাওয়া যাবে, বড়দিনে যাওয়া যাবে, ওটা আধুনিকতা, এটা আধুনিকতা না। তো এই লেখাটা লেখার পরে আমাকে ট্যাগ করা হয়েছিল ছাগু এবং জামাতি। ফলে আই এম লিস্ট বদার অ্যাবাউট দিস। আমাকে কেউ মনে করে আমি বিএনপি জামাতি, কেউ মনে করে আমি আওয়ামী লীগার, আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামাত গালি দেয়। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, বিকজ এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন। সে যদি মনে করে, তার কাছে মনে হচ্ছে আমি এটা, এখন আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে একটা লোক একই সঙ্গে 4 পার্টি তাকে কেন গালি দিবে, 4 পার্টি কেন মনে করছে সে কারো লোক না। কারণ আমি আসলে কারো লোক না, আমি আমার লোক। আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি, ওটাকে ওই মুহূর্তে ওই কথাটা বলি। আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই, কখনোই ছিল না, কোনো কালে থাকবেও না, কারণ আমি শিল্পী। আই ডোন্ট হ্যাভ এ পার্টি।
শনিবার বিকেলে মুক্তি পাবে। এটা আচ্ছা, অন্য প্রসঙ্গ। আপনি যেহেতু শিল্পী, মানে আমরা তো পর্দা থেকে আসলে রিয়েল লাইফ, এত ইন্টারভিউ সেশন হয়ে যাচ্ছে, আমি টায়ার্ড হচ্ছি। তো আপনি যেহেতু থিয়েটার এবং নাটকের কথা বললেন, তো এই ক্ষেত্রে আমাদের আসলে বিভিন্ন জিনিস কিন্তু ফিল্মের উপর এটা বর্তায়, যেমন আপনারই একটা ফিল্ম আমার 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 মন্ত্রণালয়ে পড়ছে না তো এটা। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে তো আপনি কাজ করতে পারেন। হ্যাঁ। যে অনেকেই সেন্সরের জন্য বসে আছে। আমি ফিল্মের ব্যাপারে একটা দায়িত্বে আছে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সঙ্গে আমার উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই নিবিড় যোগাযোগ আছে। আমি আমার মতামতগুলো যখনই উনি জানতে চায় জানাচ্ছি, এবং আমি জানি যে তারা একটা রিফর্ম কমিটি করেছে, পরামর্শক কমিটি, তারা অনেক কিছু বদলে দেবে বলে আমি বিশ্বাস করি। না, আমরা তো মানে যদি আপনার জার্নিটা ধরি, হ্যাঁ। আপনি একজন সমাজকর্মী এবং পাশাপাশি মানে চলচ্চিত্রের বাইরে সমাজকর্মী, এবং তারপরে মানে আমাদের সুশীল সমাজ বা বৌদ্ধ সমাজ বা চলচ্চিত্র সমালোচক, বিভিন্ন ক্ষেত্রে আপনাকে আমরা পাইছি, সবসময় পাইছি, পাশে পাইছি। এখন কিন্তু এটা কিন্তু আসলে ফিল্ম না, দিস ইজ কারেন্টলি হ্যাপেনিং অন, দিস ইজ নট আ ফিল্ম, এটা একটা বাস্তব। তো এই চ্যালেঞ্জটা আসলে আপনি মোকাবেলা করার জন্য আসলে আপনি কতটা প্রস্তুত? ওনারা সবাই যদি সহযোগিতা করে, অ্যাজ আই সেড, আই হ্যাভ এ গ্রেট টিম। মোহাম্মদ আজম বাংলা একাডেমি লিড করছে, ক্যান ইউ ইমাজিন? আমি তো 2 বছর আগে ভাবতে পারিনি যে মোহাম্মদ আজম বাংলা একাডেমি মহাপরিচালক হবে, বা নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক হবে লতিফুল ইসলাম শিবলি, এটা 2 বছর আগে কে ভেবেছে? সৈয়দ জামিল আহমেদ হবে শিল্পকলার ডিজি, কে ভেবেছে? বা আফসানা আপা। ফলে যেহেতু আমাদের একটা গ্রেট টিম আছে, এবং আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সাংবাদিক ভাইরা, আমরা অনেক ইনোভেটিভ কিছু প্রজেক্ট করব এখান থেকে, এবং সেই প্রজেক্টগুলো আপনাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের সাহায্য নিয়ে। যদি সবার সাহায্য পাই, আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো। যদি না পারি, যেদিন বিদায় নিব সেদিন আমি বলবো আই ফেলড, আমি চেষ্টা করেছি বাট আমি ব্যর্থ হয়েছি। সেক্ষেত্রে প্রথম পদক্ষেপটা আপনার কি হতে পারে? এটা আমাদের মিটিংয়ের পরে ঠিক হবে। ওকে, আমি টায়ার্ড হয়েছি, সারা রাত ফোন ধরতে টায়ার্ড। এই যে এই কালচারটা যে আমাদের দেশে আবার বিস্তারিত হচ্ছে, এই ব্যাপারে আপনার একটা পক্ষকে দেখা যাচ্ছে যে সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে উগ্রবাদী কিছু তৎপরতা দেখা যাচ্ছে, এবং আপনি নিজেও জানেন সংস্কৃতি মানে কি হয়েছে শিল্পকলা একাডেমিতে। এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আসলে কি বার্তা দেবেন? আমি জানি, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশে বড় হয়েছি, ফলে আমি জানি এবং সবাইকে চিনিও। আমি শুধু একটা কথা বলতে চাই, এই সরকার কখনোই কোনো শিল্প চর্চার বাধা হয়ে দাঁড়ায়নি, কখনো দাঁড়াবেও না। কিন্তু পাশাপাশি আমাদের কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। যারা শিল্পকলা চর্চা করেন, যে খাতেই করেন, তাদেরও রেসপন্সিবল হওয়ার প্রয়োজন আছে। সেটা কীরকম? আমরা জানি জুলাইতে একটা বড় গণহত্যা হয়েছে। এটা এমন না যে জাস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, নো, একটা ম্যাস কিলিং হয়েছে। এবং যদি জনতা বিজয়ী না হতো, সিপাহী এবং জনতা তারা যদি বিজয়ী না হতো, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, জেলে থাকতাম। দ্যাট ইজ এ রিয়ালিটি। সো শুধু আমার কথা বলছি না, এটা ব্যক্তি আমার কথা না, অনেক মানুষ আক্রান্ত হতেন। এখন যারা জুলাই গণহত্যা চালিয়েছেন তাদের বিচারে সরকার উদ্যোগ নিয়েছে। যারা ফার্স্ট হ্যান্ড অপরাধী তাদেরকে সরকার বিচারের আওতায় আগে আনবে। এখন ফার্স্ট হ্যান্ড অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধী, এই নাজি আমলে ছিল না যে নাজি পার্টিকে সমর্থন করাও এক ধরনের অপরাধ, 4th গ্রেড 5th গ্রেড অপরাধ। যারা 4th গ্রেড এবং 5th গ্রেড অপরাধী, তারা যদি ফার্স্ট গ্রেড অপরাধীকে বাঁচানোর জন্য এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এটা শিল্পকলার জন্য ভালো কিছু হবে না। শিল্পকলা বলতে টোটাল কালচারাল সিনের জন্য। ফলে আমার সংস্কৃতিকর্মী ভাইদের প্রতি পরিষ্কার আমার আহ্বান যে সরকার সংস্কৃতি বান্ধব, শিল্পের সব শাখা বান্ধব, আপনারা যে যার মতো করে শিল্প চর্চা করেন। কিন্তু আবার বলছি, পতিত ফ্যাসিস্টের বিটিম হয়ে যদি কেউ খেলার চেষ্টা করেন, তাহলে আপনি 5th গ্রেড অপরাধী হয়ে ফার্স্ট গ্রেড অপরাধীকে বাঁচানোর চেষ্টা করলে 5th গ্রেড অপরাধীকে আগে ধরা হবে, এরকম কিছু হতে পারে। ফলে আমি মনে করি যে এই পুরো ব্যাপারটা আপনি যেটা বলেছেন, এটা পরিষ্কার একটা প্ল্যানের অংশ, যে প্ল্যানটা বাংলাদেশকে ডিস্টাবলাইজ করার প্ল্যান, এবং এটা বুঝতে আমরা পারি, আমরা এটা বোঝার মতো সক্ষমতা আমাদের আছে। আপনি যেই
কাজটার কথা উল্লেখ করেছেন, আমি তখন দায়িত্বে ছিলাম না, তবে আমি বাইরে তো ছিলাম, দেশে ছিলাম। এর আগে তো বাংলাদেশে ওই ঘটনার আগে তো প্রতিদিনই থিয়েটার হয়েছে, কেউ তো নাটক বন্ধ করেনি। সোহরাওয়ার্দীতে যাত্রা হচ্ছে, কেউ তো বন্ধ করছে না। সিনেমা হলে সিনেমা হচ্ছে, কেউ তো বন্ধ করছে না। ওটাও বন্ধ করার পক্ষে আমি না, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি অত্যন্ত কুরুচিপূর্ণ এবং জঘন্য এবং উস্কানিমূলক জিনিস যদি সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যেটা আপনি আপনার ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পাবেন না, এরকম পোস্ট, তাহলে একটা বিক্ষুব্ধ মানুষ কিন্তু তার মতামত জানাবে। মনে রাখতে হবে, বিপ্লবের পরে বিপ্লবকে শান্ত হতে কুলিং পিরিয়ড দিতে হয়। আপনি কুলিং পিরিয়ড দিবেন না, আপনি মিনিমাম অনুশোচনা বোধ করবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করবেন না, কিন্তু আপনি প্রত্যাশা করবেন আপনাকে পুনর্বাসন করতে হবে। ইট ইজ ইম্পসিবল। এই বাংলাদেশে সেটা হবে না। সেখানে কি তারা যে আইন হাতে তুলে নিয়ে এলো, যেখানে সরকার আছে তারা আইন হাতে তুলে নিয়ে ওই জায়গায় একটা পরিস্থিতি সৃষ্টি করলো, সেটা আপনি কি বলবেন? আমি আবার বলেছি, সকল ধরনের, কিন্তু আমার কথা কেটে শুধু এটা লাগাবেন না যে ফারুকী বলেছেন সকল ধরনের নাটক বন্ধের বিরুদ্ধে। আমি আবারও বলছি, বাংলাদেশে নাটক বন্ধ হয়নি, যাত্রা বন্ধ হয়নি, সিনেমা বন্ধ হয়নি। আপনি যে ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছেন